আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহিন স্যার স্বাগত জানাচ্ছি ইংলিশ মজা জবের বিশেষ ক্লাস। আমরা সাধারণ জ্ঞানের ক্লাসে জাতিসংঘ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। ইতোমধ্যে আমি জাতিসংঘের উপরে 2টি ক্লাস নিয়েছি, যার প্রথমটা ছিল জাতিসংঘ গঠনের বিভিন্ন সম্মেলন এবং পরের ক্লাস ছিল জাতিসংঘের 9 জন মহাসচিব সংক্রান্ত ক্লাস। যারা সেই ক্লাসগুলো দেখেননি চাইলে আমাদের প্রিভিয়াস ভিডিও থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারেন। এবং আজকে জাতিসংঘের 3য় নম্বর ক্লাস জাতিসংঘের উপরে। এবং জাতিসংঘ আমি বলেছিলাম যে জাতিসংঘ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আন্তর্জাতিক সংগঠন, বিশেষ সবচেয়ে বড় সংস্থা হচ্ছে জাতিসংঘ। এবং এই জাতিসংঘ থেকে চাকরির পরীক্ষায় প্রায় সকল পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। অ্যাকচুয়ালি জাতিসংঘ অনেক বড় একটা টপিক। জাতিসংঘ যদি আপনি শেষ করতে চান ভালোভাবে, তাহলে দেখা যাচ্ছে যে সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক যে বিষয়াবলী বা সংস্থা সংগঠনের যে চ্যাপ্টারটা তার অধিকাংশ হয়ে যায়। কারণ জাতিসংঘ, আমি আগেও বলেছিলাম যে নিজে একটা সংগঠন এবং অনেকগুলো সংগঠনের জননী এই জাতিসংঘ। জাতিসংঘকে একটা গাছের সঙ্গে তুলনা করা যেতে পারে। একটা গাছ যেমন ডাল, শাখা প্রশাখা, পাতা সব নিয়ে একটা যেমন পূর্ণাঙ্গ গাছ, একটা বৃক্ষ হয়, জাতিসংঘ তেমনই একটা সংগঠন। এর শাখা প্রশাখা, লতা পাতা অনেক। তো জাতিসংঘ নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসে, আশা করি আপনি সাথে থাকবেন। এবং সাথে শুধু থাকলেই হবে না, ক্লাসের পড়া যেন ক্লাসেই হয়ে যায়। কারণ গত শুক্রবার একটা পরীক্ষা হয়েছে, আগামী শুক্রবার আরেকটা পরীক্ষা হবে। আপনি কোনো না কোনো শুক্রবার আপনার জীবনে পরীক্ষা আসবেই। আপনি যদি চাকরি পেতে চান, তাহলে তার আগে এই বিষয়গুলো এই ছোট ছোট ক্লাসে আপনি যদি আয়ত্ত করে ফেলতে পারেন, তাহলে পরীক্ষার হলে গিয়ে দেখবেন আপনি অনেক বেশি কমফোর্ট ফিল করছেন। সাধারণ জ্ঞান পরীক্ষার হল শুধু একটা পরীক্ষার প্রশ্ন উত্তর দেওয়ারই জায়গা না, সেখানে টাইম ম্যানেজমেন্টের একটা বিশাল একটা ব্যাপার থাকে, যেখানে ম্যাথ থাকে এবং ম্যাথে বেশ কিছু সময় লাগে, ইংলিশে হয়তো ভাবতে হয়। তো সেই জায়গায় যদি আপনি সাধারণ জ্ঞানে খুব দ্রুত অ্যান্সার করে ফেলতে পারেন, তাহলে অনেক সময় কিন্তু আপনার সেভ হয়। যাই হোক, জাতিসংঘর আলোচনা শুরু করব। আজকে আমরা জাতিসংঘের কি পড়ব? জাতিসংঘের মূল সংস্থা। জাতিসংঘ মূল সংস্থা আছে 6টি, এছাড়াও অনেকগুলো অঙ্গ সংগঠন আছে। আমরা শুধু আজকে মূল সংস্থাগুলো নিয়েই পড়ব। তাহলে আমরা ঝটপট প্রথমে দেখে ফেলি জাতিসংঘের মূল সংস্থা কয়টি। এইটাই প্রথম প্রশ্নটাই, প্রথম আমার স্লাইডে যে 6টি মূল সংস্থার নাম দেখছেন, এখান থেকেই প্রশ্ন আসে যে জাতিসংঘের মূল সংস্থা কয়টি। জাতিসংঘের মূল সংস্থা বলবে কয়টি, এইটা প্রশ্ন হবে। তাহলে আমাদের এই অ্যান্সার হবে কয়টি? 6টি। এটা মনে রাখবেন, জাতিসংঘের মূল সংস্থা হচ্ছে 6টি। কি কি সেগুলো একটু আমরা দেখি। একটা হচ্ছে সাধারণ পরিষদ, যাকে ইংরেজিতে বলে জেনারেল অ্যাসেম্বলি। আরেকটা হচ্ছে নিরাপত্তা পরিষদ, যাকে ইংরেজিতে বলে সিকিউরিটি কাউন্সিল। আরেকটা হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ইংরেজিতে এর নাম হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, সংক্ষেপে বলা হয় ইকোসক। দেখেন, এইখান থেকে একটা প্রশ্ন করবে, এর নাম থেকে একটা প্রশ্ন করবে যে ইকোসক কাকে বলা হয়। জাতিসংঘের যে 6টি মূল সংগঠন, এর মধ্যে ইকোসক বলা হয় কাকে? তাহলে আমরা বলবো ইকোসক মানে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ইকোসক। ঠিক আছে। এরপরে হচ্ছে ওসি পরিষদ। এখান থেকে প্রশ্ন থাকবে, জাতিসংঘের যে 6টি মূল সংস্থা, এর মধ্যে সবাই এখনো অ্যাক্টিভ আছে। 6টি সংস্থার মধ্যে 5টি অ্যাক্টিভ আছে। এই ওসি পরিষদ বর্তমানে ইনঅ্যাক্টিভ, এটা আর কাজ করে না। তো এখান থেকেই আপনাকে প্রশ্ন করবে জাতিসংঘের কোন সংস্থাটি বর্তমানে অকার্যকর বা স্থগিত আছে, তাহলে সেটা হচ্ছে ওসি পরিষদ। এবার হচ্ছে সচিবালয়, এটাও জাতিসংঘের একটা মূল সংস্থা। আমরা জাতিসংঘ বলতে নিউ ইয়র্কে যে বিল্ডিংটার ছবি দেখি, সেটা হচ্ছে সচিবালয়। এবার হচ্ছে আন্তর্জাতিক
আদালত বা বিচারালয়, হ্যাঁ, বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আমরা যাকে বলে থাকি, আইসিজে। এই হচ্ছে 6টি জাতিসংঘের মূল সংগঠন বা মূল সংস্থা। এই মূল সংগঠন বা মূল সংস্থা কে কি কাজ করে, কার সদস্যই বা কত, এবং সদস্য মানে পদের মেয়াদ কত ইত্যাদি আমরা বিস্তারিত এখন জানবো। তাহলে এতটুকু নিশ্চয়ই আয়ত্ত হয়ে গেছে। যারা একেবারেই প্রথম নতুন নতুন সাধারণ জ্ঞান শিখছেন তাদের জন্য একেবারে এখান থেকেই শুরু করেন, মুখস্থ করে ফেলেন, বুঝে ফেলেন যে জাতিসংঘের মূল সংস্থা, একটু মূল সংস্থা আর অঙ্গ সংগঠন কি সেটা আমার মনে হয় একটু জানা বোঝা প্রয়োজন। যারা একেবারে নতুন সাধারণ জ্ঞান পড়ছেন, এর আগে সাধারণ জ্ঞান ওইভাবে প্র্যাকটিস করেননি। তাহলে দেখেন, আমি বললাম জাতিসংঘকে একটা গাছের সঙ্গে তুলনা করলাম। এটা যদি ধরেন একটা গাছ, এই গাছের এটা গাছ, এই গাছের নিশ্চয়ই শাখা প্রশাখা থাকবে, তাই না? শাখা মানে কি? ডাল। তো মনে করেন এই গাছের হচ্ছে 3টা ডাল আছে, হ্যাঁ, এইটা হচ্ছে একটা মূল ডাল বা শাখা। এর কিন্তু আরো ছোট ছোট অনেক শাখা থাকে, ছোট বড় অনেক শাখা থাকে। এটা আসলে গাছ হলো না, আমি আর্ট করতে পারি না খুব একটা ভালো। তো ধরেন যে এইটা গাছ, গাছ কেমন হয়? এরকম এরকম হয় না? এই হয় এই গাছ, এইটা মোটামুটি একটা গাছ হইলো মনে হয়। তো যাই হোক, এই গাছের এই যে ডাল থাকে না, শাখা থাকে না, এগুলো হচ্ছে কিছু শাখা থাকে একেবারে যে ডালগুলো, যে শাখাগুলো কেটে ফেললে ওই গাছটাই মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আর কিছু থাকে এই শাখারও আবার শাখা, মানে যাকে বলা হয় প্রশাখা, এগুলো কিন্তু না থাকলেও গাছ বাঁচে। তো ব্যাপারটা এরকম না যে ওগুলো না থাকলে জাতিসংঘ বাঁচবে বা বাঁচবে না, এরকম না। মূল সংগঠন বলতে মূল ডাল যেমন গাছের কেটে ফেললে কিছু গাছ মারা যেতে পারে, ঠিক এই 6টা সংগঠন, এই 6টা মনে করেন ডাল, জাতিসংঘের মূল শাখা বা ডাল, ঠিক আছে? একে ভর করে এই যেমন ইকোসক, এর মধ্যে কিন্তু আরো অনেক ছোট ছোট সংগঠন আছে, মানে ছোট বলতে এর চেয়ে ছোট আর কি, কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে ওগুলো অনেক বড় বড় সংগঠন। যেমন ওয়ার্ল্ড ব্যাংক এর মধ্যে না, কথাটা ভুল হলো, এর মধ্যে আরো সংগঠন আছে, সেগুলো আমরা দেখছি। তাহলে আমরা মূল সংগঠন পড়লাম 6টি। এরপরে আমরা প্রথমে দেখব হচ্ছে সাধারণ পরিষদ। প্রথমে আমরা কি পেলাম? সাধারণ পরিষদ বা জেনারেল অ্যাসেম্বলি, ইংরেজিতে এটার নাম হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি। তো এইখান থেকে কি কি প্রশ্ন হয় আর এইটার কি সেটা আমরা এবার দেখব। সাধারণ পরিষদ আমরা একটু দেখি, প্রত্যেকটাই টিকমার্ক। জাতিসংঘের সকল সদস্যই সাধারণ পরিষদের সদস্য। এইবার একটু খেয়াল করতে হবে, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। জাতিসংঘের সকল সদস্যই এই সাধারণ পরিষদের সদস্য, সকল সদস্য। এইবার আপনাকে জিজ্ঞেস করলো জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য কতজন, তাহলে কি অ্যান্সার দিবেন? অথবা আপনাকে জিজ্ঞেস করলো জাতিসংঘের সদস্য কয়জন। জাতিসংঘের সদস্য, আমি যদি সংক্ষেপে এরকম করে প্রশ্নটা বলি, জাতিসংঘের সদস্য কয়জন, তাহলে এর অ্যান্সার যেটা, এটার অ্যান্সারও একই। মানে জাতিসংঘের সদস্য বলতে সাধারণত সাধারণ পরিষদের সদস্যকেই বোঝানো হয়। বিশ্বের 193টি দেশ, 193টি স্বাধীন দেশ জাতিসংঘের সদস্য। এই 193টি দেশের প্রত্যেকটাই এই সাধারণ পরিষদেরও সদস্য। আশা করি মনে থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। সদস্যর সংখ্যা কত? অধিবেশন বসে, দেখেন এইটা তো লাখ টাকা দামের একটা প্রশ্ন, আর নিচেরটা হচ্ছে কোটি টাকা দামের প্রশ্ন, ঠিক আছে? যদি আমি দামে হিসাব করি, উপরেরটা হচ্ছে লাখ টাকা দামের প্রশ্ন যে জাতিসংঘের সদস্য কত, অথবা জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য কয়জন, তাহলে সেটার অ্যান্সার হচ্ছে 93 জন। 193 জন মানে জাতিসংঘের যত সদস্য সবাই এর সদস্য। এবার পরের প্রশ্নটা হচ্ছে কোটি টাকার প্রশ্ন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কখন বসে। দেখেন, এর আগে খুব বেশি প্রশ্ন আসতো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন, বাংলায় ভাষণ দিয়েছেন কবে।
25 সেপ্টেম্বর। আবার এই কিছুদিন আগে 2024 সালের সেপ্টেম্বরে জাতিসংঘের 79তম এই যে 79তম সাধারণ পরিষদের অধিবেশন হলো, সেখানেও আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিয়েছেন বাংলায়, এবং সেটাও সেপ্টেম্বরে। তাহলে কেন ঘুরে ঘুরে এই সেপ্টেম্বর মাসেই জাতিসংঘের অধিবেশন বসে? কারণ জাতিসংঘ যখন তৈরি হয়, জাতিসংঘ যখন প্রতিষ্ঠিত হয়, তখন নির্ধারণ করে দেওয়া হয়েছে যে প্রতি বছর সেপ্টেম্বর মাস আসবে, তার তৃতীয় মঙ্গলবার যেই তারিখ হবে সেই তারিখেই অধিবেশন হবে। সেটা 25 তারিখ হতে পারে, 26 তারিখ, 27 তারিখ, যেই তারিখই হোক না কেন, যখন এই সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার আসবে তখন কি হবে? জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বসবে। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখতে হবে। এই সাধারণ পরিষদে একজন করে সভাপতি নির্বাচিত হন এবং তিনি 1 বছরের জন্য নির্বাচিত হন। পরেরটা প্রশ্ন হচ্ছে, এটা খুব বেশি পরীক্ষায় আসে, বাংলাদেশ কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদের এই অধিবেশনে একবার সভাপতির দায়িত্ব পালন করেছে। কয়বার? একবার। এই একবারটা কত সালে? 1986 সালে, এবং সেটা ছিল 41তম অধিবেশন। এগুলো খেয়াল করেন, জাতিসংঘের সাধারণ পরিষদ হচ্ছে জাতিসংঘের সবচেয়ে বড় পরিষদ। জাতিসংঘের সকল সদস্য অর্থাৎ 193 জন সদস্যই এই পরিষদের সদস্য। এই পরিষদের অধিবেশন বসে বছরে একবার, সেটা সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবার। আর এই অধিবেশনে একজন করে সভাপতি নির্বাচিত হন এবং তিনি 1 বছরের জন্য নির্বাচিত হন। এই 1 বছরের জন্য সভাপতি বাংলাদেশ একবারই নির্বাচিত হয়েছিল, সেটা সাল ছিল 1986 সালে, এবং অধিবেশনের নাম্বার বা ক্রমিক ছিল 41তম অধিবেশন। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন করে বাংলাদেশ কয়বার সভাপতিত্ব করেছে, কত সালে সভাপতিত্ব করেছে, কততম অধিবেশনে সভাপতিত্ব করেছে। এরপরে ওইটার চেয়েও আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নিচেরটা, যে একজন মানুষ বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘের যে সভাপতিত্ব করলেন সাধারণ পরিষদের, ওই ব্যক্তির নাম কি? তিনি হচ্ছেন হুমায়ুন রশিদ চৌধুরী। এইটা অবশ্যই মনে রাখতে হবে। নিজের মামা খালার নাম ভুলে যাবেন, কিন্তু হুমায়ুন রশিদ চৌধুরীর নাম মনে রাখতে হবে, কারণ আপনি প্রিভিয়াস চাকরির পরীক্ষাগুলোর প্রশ্ন খুলে দেখেন, বহুবার এসেছে এই প্রশ্নটা। এরপরেরটা হচ্ছে সাধারণ পরিষদের সর্বশেষ অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছে বা কততম অনুষ্ঠিত হয়েছে। এটা সাম্প্রতিক সাধারণ জ্ঞানের মধ্যে আপনাকে পড়ে নিতে হবে। এই 2024 সালে 79তম অধিবেশন হয়েছে, 2025 সালে হবে। 2025 সালে কততম হবে? 2025 সালে হবে কততম হবে? 80তম, তাই না? 2025 সালে আপনি যদি এই বছরটা পার করে ফেলেন মানে সামনে যে সেপ্টেম্বর আসছে, সেই সেপ্টেম্বরে 80তম অধিবেশন অনুষ্ঠিত হবে। আচ্ছা, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কে বলে? সাধারণ পরিষদ আসলে কি কাজ করে সেটা আমাদের একটু জানতে হবে, একটু জেনে রাখতে হবে। দেখেন, এই সাধারণ পরিষদ কি করে? নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচন করে। এটা একটু পরে বলছি, এটা পরে বুঝতে পারবেন। সাধারণ পরিষদের যতগুলো কাজ, তার মধ্যে একটা হচ্ছে নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচন করা, মহাসচিব নিয়োগদান করা। জাতিসংঘের বর্তমান মহাসচিব কে যেন? আন্তোনিও গুতেরেস, তিনি নবম মহাসচিব। এইভাবে 1-2 থেকে শুরু করে 9 জন মহাসচিব নিয়োগ করেছে। কে নিয়োগ করেছে? এই সাধারণ পরিষদ। আচ্ছা, বাজেট পেশ। জাতিসংঘের কিন্তু একটা খরচ আছে। জাতিসংঘের বাজেট হয় একটা, যেহেতু সংগঠন অনেক বড় সংগঠন, অনেক ম্যান পাওয়ার কাজ করে, অনেক ধরনের কাজ করে, সুতরাং এর আয় ব্যয় আছে, সুতরাং একে বাজেটও করতে হয়। এই বাজেটটা করে এই সাধারণ পরিষদই। নতুন সদস্য গ্রহণ করে সাধারণ পরিষদ। মনে করেন যে কাল ফিলিস্তিনি স্বাধীন হয়ে গেল, এবার ফিলিস্তিনি জাতিসংঘের সদস্য হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করলো, তো এই সদস্যপদ তাকে প্রদান করবে বা সদস্য হিসেবে তাকে গ্রহণ করবে কে? এই সাধারণ পরিষদ। তবে সাধারণ পরিষদ চাইলেই এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন, আরেকটা কাজ বলি, কোন রাষ্ট্রকে বহিষ্কার করা। জাতিসংঘের সাধারণ পরিষদের যত কাজ, এই কাজগুলো
নিরাপত্তা পরিষদের অনুমতি ছাড়া করতে পারে না, অনেকটা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মতো। এই জিনিসটা কি বুঝিয়ে দিচ্ছি, তার আগে নিরাপত্তা পরিষদটা দেখে নিই, তাহলে এই জায়গাটা বুঝতে সহজ হবে সবার জন্য। কাজটা আরেকবার দেখে রাখেন। নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচন করবে, মহাসচিব নিয়োগদান করবে, বাজেট পেশ করবে বা পাশ করবে যেভাবে বলেন, নতুন সদস্য গ্রহণ করবে এবং কোনো সদস্য অপরাধ করলে তাকে বহিষ্কার করবে। এটা হচ্ছে সাধারণ পরিষদের কাজ। এবার নিরাপত্তা পরিষদটা আগে দেখে নিই, তারপরে দুটোর মধ্যে কম্পেয়ার করলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। নিরাপত্তা পরিষদ হচ্ছে জাতিসংঘের প্রাণ। জাতিসংঘকে যদি একটা দেহ হিসাবে মানে বিবেচনা করা হয়, তাহলে তার দেহের ফ্রেম বা চামড়া, হ্যাঁ, অন্যান্য অঙ্গ, মনে করেন যে সাধারণ পরিষদ, সচিবালয় ইত্যাদি, কিন্তু এই জাতিসংঘের প্রাণ হচ্ছে নিরাপত্তা পরিষদ। আমি বললাম এই নিরাপত্তা পরিষদ হচ্ছে জাতিসংঘের প্রাণ, ঠিক আছে? নিরাপত্তা পরিষদ হচ্ছে জাতিসংঘের প্রাণের মতো। নিরাপত্তা পরিষদই আসলে জাতিসংঘকে চালায়। এই নিরাপত্তা পরিষদের সদস্য কয়টি? 15টি রাষ্ট্র। নিরাপত্তা পরিষদের বর্তমানে সদস্য রাষ্ট্র 15টি, এর মধ্যে 5টি স্থায়ী, মানে দুনিয়া উল্টে পাল্টে যাওয়ার আগ পর্যন্ত, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এই 5টা রাষ্ট্রই স্থায়ী রাষ্ট্র থাকবে, যদি না চেঞ্জ হয়। হয়তো 5-এর জায়গায় 6 হতে পারে, কিন্তু সেক্ষেত্রেও এই 5 জন স্থায়ী রাষ্ট্রের একমত হতে হবে। এই 5 জন স্থায়ী রাষ্ট্রের নাম কি আমরা একটু দেখে নিই। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স এবং চীন। একটু ভালো করে খেয়াল করেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন। আমরা সংক্ষেপে এটাকে বলি জুজুরা প্রাচীন। এইভাবে মনে রাখতে পারবেন যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। প্রশ্নটা একটু বলি, এখান থেকে প্রশ্ন পরে বলছি, আগে ঘটনাগুলো বলি। এই যে নিরাপত্তা পরিষদের 5 জন স্থায়ী সদস্য রাষ্ট্র, এই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন, এরা 5 জনই যদি একমত হয়, ধরেন যে তারা জাপানকে স্থায়ী রাষ্ট্র হিসেবে গ্রহণ করবে, এই 5 জনই যদি একমত হয় যে ভারতকে স্থায়ী সদস্য হিসেবে তারা গ্রহণ করবে, অথবা বাংলাদেশকে স্থায়ী সদস্য হিসেবে গ্রহণ করবে, এই 5 জন যদি একসাথে একমত হয় তবেই সেটা সম্ভব। আদারওয়াইজ মনে করেন যে চীনের সাথে ভারত অ্যাপ্লিকেশন করলো যে ভাই তোমরা এতদিন ধরে জাতিসংঘ লুটেপুটে খাচ্ছ, এবার আমাকেও সুযোগ দাও, আমিও খাই, আমিও চালাই। কে অ্যাপ্লিকেশন করেছে? ভারত। এবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স সবাইকে মনে করেন রাজি করাইছে, কিন্তু চীনের সঙ্গে ভারতের সম্পর্ক আসলে ভালো না। এবার চীন বলল যে আমি এটা মানি না। কি? ওই ক্ষমতার নাম স্থায়ী 5টা সদস্য রাষ্ট্রের যে ক্ষমতা, সবচেয়ে বড় ক্ষমতা, সেটার নাম হচ্ছে ভেটো। এবার এই ভেটো দিয়ে দিল চীন যে এইটা হবে না, তাহলে ভারত আর স্থায়ী সদস্য হতে পারবে না। তাহলে আমরা বুঝতে পারছি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য 15 জন, তার মধ্যে 5 জন হচ্ছে স্থায়ী আর 10 জন হচ্ছে অস্থায়ী। এই 5 জন থেকেই যাবে, আর এই 10 জন প্রতি বছর রোটেশন হবে। রোটেশনের মাধ্যমে কিছু সদস্য চলে যাবে, কিছু সদস্য আসবে। এবার দেখি প্রতিষ্ঠা, জাতিসংঘ 1945 সালে যখন প্রতিষ্ঠিত হয়, তখন এই সদস্য সংখ্যা ছিল, নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ছিল মোট 11টি। তার মধ্যে এই 5টি স্থায়ী ছিল আর 6টি অস্থায়ী ছিল। নিশ্চয় বোঝা যাচ্ছে 1965 সাল থেকে এই যে 15 জন বর্তমানে স্থায়ী সদস্য, কি বলে, নিরাপত্তা পরিষদের সদস্য 15 জন, এইটা হয়েছে 1965 সাল থেকে। 1963 সালে জাতিসংঘের যে সংবিধান সনদ, তার 23 নম্বর অনুচ্ছেদ, কয় নম্বর অনুচ্ছেদ? 23 নং অনুচ্ছেদ সংশোধন করা হয়। কত সালে? 1963 সালে। এই 23 নম্বর অনুচ্ছেদ সংশোধন করে বলল যে এখন থেকে 11 জন না, বরং 15 জন হবে জাতিসংঘের এই নিরাপত্তা পরিষদের সদস্য। তো এই 6-এর জায়গায় সেটা হয়ে গেল 10, এবং এইটা কার্যকর করা হলো 1965 সালে। আশা করি এই ঘটনাগুলো বুঝতে পারছেন। আমি আরেকবার গুছিয়ে বলি তথ্যগুলো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হচ্ছে জাতিসংঘ মূলত পরিচালনাকারী সংস্থা বা সংগঠন। এই নিরাপত্তা পরিষদে বর্তমান সদস্য
15 জন। এর মধ্যে স্থায়ী 5 জন আর অস্থায়ী 10 জন। স্থায়ী 5 জন এই জাতিসংঘের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত আছে, আর অস্থায়ী 10 জন রোটেশন হয়, চেঞ্জ হয় প্রতি 2 বছরে। ঠিক আছে, প্রতি 2 বছরে একজন রাষ্ট্র যদি জাতিসংঘের এই অস্থায়ী সদস্য নির্বাচিত হয়, তাহলে সে এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য থাকবে 2 বছর। 2 বছর পরে সে অটোমেটিক বাতিল হয়ে যাবে এবং তার জায়গায় আরেকটা রাষ্ট্র আসবে। ঠিক আছে, এখন এই যে 15টা সদস্য, এটা জাতিসংঘের শুরু থেকেই ছিল না। শুরু থেকে ছিল 11টি নিরাপত্তা পরিষদের সদস্য, 11টি, তার মধ্যে 5 জন স্থায়ী, 6 জন অস্থায়ী। এই ব্যবস্থাকে পরিবর্তন করা হলো 1963 সালে জাতিসংঘের যে সনদ আছে তার 23 নম্বর অনুচ্ছেদ সংশোধন করে, এবং এইটা কার্যকর করা হলো 1965 সালে। সুতরাং আপনাকে যদি প্রশ্ন করে যে জাতিসংঘের এই যে বর্তমান যে 15 জন নিরাপত্তা পরিষদের সদস্য, এই 15 জন সদস্য কত সাল থেকে, তাহলে অ্যান্সার আমরা করব 65 সাল থেকে। আরও যদি গভীরভাবে প্রশ্ন করতে চায়, কঠিন প্রশ্ন করতে চায়, তাহলে অনুচ্ছেদ এবং কত সালে সংশোধন করা হলো সেটাও জিজ্ঞেস করা অসম্ভব নয়। আচ্ছা, এই তো গেল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী এবং অস্থায়ী সদস্য। এবার আমাদের বাংলাদেশের কন্ডিশন কি আসলে এইখানে? বাংলাদেশ এ পর্যন্ত 2 বার এই নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। সেটা 1979 থেকে 80 সাল, বলেছিলাম 2 বছরের জন্য নির্বাচিত হয়, মানে 79-80 2 বছর চলে গেল। এরপরে 2000 আর 2001 আবার এই 2 বছরের জন্য। তাহলে বাংলাদেশ কয়বার সদস্য হয়েছিল নিরাপত্তা পরিষদের? 2 বার। কত কত সাল? 79-80 আর 2000 থেকে 2001। ঠিক আছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কয়বার হয়েছিল, এটা এইখানে এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর একজন সভাপতি নির্বাচিত হয় প্রতি 1 মাসের জন্য। একটু খেয়াল করি, জাতিসংঘের যে নিরাপত্তা সাধারণ পরিষদ দেখলাম, এই যে সাধারণ পরিষদ, এইখানে একজন সভাপতি কত দিনের জন্য নির্বাচিত হন? 1 বছরের জন্য। কিন্তু নিরাপত্তা পরিষদে যিনি সভাপতি হন তিনি 1 মাসের জন্য। তার মানে প্রতি 1 মাস পর পর এই নিরাপত্তা পরিষদের সভাপতি পরিবর্তন হয়। এখন কি মাস যেন? জুলাই মাস। এই জুলাইয়ে যিনি সভাপতি আছেন, আগস্টে গিয়ে তিনি আবার চেঞ্জ হয়ে যাবেন। এরপরে আমরা দেখি নিরাপত্তা পরিষদের কাজ কি। আমরা বলেছিলাম যে নিরাপত্তা পরিষদের কাজ, এটা বোঝার সাথে সাথেই আমরা জাতিসংঘের যে সাধারণ পরিষদ তার কাজও আমরা বুঝতে পারবো। ইফতেখার নাইম লিখেছেন যে ইউজলেস সংস্থা। ইফতেখার নাইম, এটা আসলে ইউজলেস হোক আর ইউজফুল হোক, আপনার পরীক্ষায় অবশ্যই এটা ইউজফুল। ঠিক আছে, কিছু জিনিস আমাদের ইচ্ছা বা অনিচ্ছার উপরে নির্ভর করে না জানার, হ্যাঁ, অবশ্যই জানতে হয় প্রয়োজনে। দেখেন নিরাপত্তা পরিষদের কাজ কি। নিরাপত্তা পরিষদের প্রথম কাজ হচ্ছে আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তি করা। ধরেন যে এই যে ইরান আর ইসরায়েল বিরোধ চলছে, এটা একটা কিন্তু আন্তর্জাতিক বিরোধ। এই বিরোধ যখন চলছে তখন কিন্তু জাতিসংঘের মহাসচিব একটা বিবৃতি দেন, হ্যাঁ, উদ্বেগ উৎকণ্ঠা জানান। এই যে ফিলিস্তিনিতে বর্তমানে মানুষ অনাহারে আছে, এই মানে অভুক্ত মানুষদের ইসরায়েল হত্যা করছে, এতে কিন্তু জাতিসংঘ কি করছে? বিবৃতি দিচ্ছে, উৎকণ্ঠা প্রকাশ করছে, ইসরায়েলকে আহ্বান জানাচ্ছে যে এই ক্ষুধার্ত মানুষদের, যারা শরণার্থী, যারা ত্রাণ নিতে যাচ্ছে, তাদেরকে দয়া করে মারবেন না। কিন্তু জাতিসংঘ চাইলেই ইসরায়েলকে বলতে পারে, বেটা মারিস না, এত বড় সাহস তোর যে ত্রাণ নিতে যাচ্ছে ওকে মারিস। জাতিসংঘ চাইলে এটা বলতে পারে, কিন্তু বলবে না। ঠিক আছে, সবাইকে তো আর সব কথা বলা যায় না, তাই না? এবার তাহলে দেখেন আন্তর্জাতিক বিরোধ, ইসরায়েল ইরান বা ভারত পাকিস্তান, যেখানেই আন্তর্জাতিক বিরোধ তৈরি হোক না কেন, জাতিসংঘের এই নিরাপত্তা পরিষদ কি করে? এই বিরোধের নিষ্পত্তি করতে কাজ করে। এই বিরোধের নিষ্পত্তি যখন হয়ে যায় তখন অটোমেটিক্যালি বিশ্ব শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়, যেটার উদ্দেশ্যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, যে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করার জন্য। দেখেন পরেরটা, মহাসচিব নিয়োগের অনুমোদন করা। মানে ওই যে বললাম সাধারণ পরিষদ জাতিসংঘের মহাসচিব নিয়োগ দেয়, সেই মহাসচিব ততক্ষণে নিয়োগপ্রাপ্ত হয় যখন এই নিরাপত্তা পরিষদটাতে
সমর্থন দেয় বা অনুমতি দেয়। আমি বলেছিলাম যে বাংলাদেশের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মতো অবস্থা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আর সাধারণ পরিষদের। নিরাপত্তা পরিষদ হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো, আর সাধারণ পরিষদ হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতির মতো। দেখেন, বাংলাদেশের রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে রাষ্ট্রের প্রধান, কিন্তু তিনি মানে বিচারপতি নিয়োগ, এরকম দু একটা কাজ নিজের ইচ্ছায় করতে পারেন। এছাড়া সকল কাজ তাকে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে করতে হয়, কিন্তু সাংবিধানিকভাবে তিনিই রাষ্ট্রের মালিক, তিনিই প্রধান। অথচ প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া তিনি আসলে তেমন কিছু করতে পারেন না। তার মানে আমরা নিরাপত্তা পরিষদকে বললাম জাতিসংঘের সবচেয়ে বড় পরিষদ, কিন্তু ওই পরিষদ কিছুই করতে পারে না যতক্ষণ না নিরাপত্তা পরিষদ তাকে অনুমতি দেয়। পরেরটা হচ্ছে অবরোধ আরোপ করা। কোনো দেশ অপরাধ করছে, কোনো দেশ বিশ্বের শান্তি নষ্ট করছে, জাতিসংঘের এই নিরাপত্তা পরিষদ তাকে অবরোধ আরোপ করতে পারে। যেমন রাশিয়া নিজেই নিরাপত্তা পরিষদের সদস্য, আবার নিজেই জাতিসংঘ দ্বারা অবরুদ্ধ অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে। সনদের সংশোধন করার ক্ষমতা শুধু এই নিরাপত্তা পরিষদেরই। সদস্যপদ প্রদান করা, সদস্যপদের অ্যাপ্লিকেশন করলো, নিরাপত্তা পরিষদ বললো যে ঠিক আছে ও সদস্যপদ দাও, তখনই সাধারণ পরিষদ তাকে সদস্যপদ দিবে। শান্তিরক্ষী বাহিনী বা শান্তিরক্ষী কার্যক্রম পরিচালনা করা, এই যে জাতিসংঘের নিরাপত্তা বাহিনী বা শান্তিরক্ষী বাহিনী আছে তাদের পরিচালনা করে এই নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদ থেকে আমরা এবার যাব অর্থনৈতিক ও সামাজিক পরিষদে। এটাকে আমরা বলেছিলাম সংক্ষেপে ইকোসক। এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য হচ্ছে 54টি। বিশ্বে জাতিসংঘের দ্বারা যত উন্নয়নমূলক কাজ হয়, বিশ্বে জাতিসংঘের দ্বারা যত উন্নয়নমূলক কাজ হয় তার সবগুলোই করে এই পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। ঠিক আছে, যেমন ধরেন ইউনেস্কো, ইউনাইটেড নেশনস সায়েন্টিফিক অ্যান্ড ইকোনমিক কি, এই যে ইউনেস্কো যারা ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দেয়, এই ইউনেস্কো কিন্তু এই নিরাপত্তা এই যে এই সামাজিক পরিষদের একটা অংশ। আইডিএ, তারপরে হচ্ছে আপনার এরকম অনেক সংগঠন আছে, ইউনিসেফ, এই সবগুলো, আইএলও, এই সবগুলো কিন্তু এই পরিষদের অন্তর্ভুক্ত। তার মানে আমি সংক্ষেপে এই জন্যই বললাম এভাবে যে বিশ্বে যত উন্নয়নমূলক কাজ হয় জাতিসংঘের দ্বারা তার সবই করে এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এর সদস্য 54টি দেশ। জাতিসংঘের মূল সদস্য 193টি দেশ, কিন্তু এই পরিষদের সদস্য 54টি। তাহলে এই 54টি সদস্য কিভাবে নির্বাচিত হয়? এই সদস্য নির্বাচিত হয় প্রতি বছর 1/3 নতুন সদস্য আসে আর 1/3 সদস্য চলে যায়। ঠিক আছে, মানে 1/3 সদস্য প্রতি বছর চেঞ্জ হয়। আচ্ছা, এর কাজ কি? এই সংস্থা কি কাজ করে? জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে। মানুষের সারা পৃথিবীব্যাপী যে মানুষ আছে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে, বেকার সমস্যার সমাধানে কাজ করে, শিক্ষার প্রসার ও মানবাধিকার রক্ষা সহ বিভিন্ন উন্নয়নমূলক বা জনকল্যাণমূলক কাজ করে। এই কাজগুলো করার জন্য এই পরিষদের 5টি আঞ্চলিক সংস্থা আছে। তার 1 নাম্বার হচ্ছে ইসিএ। এইগুলো সবই গুরুত্বপূর্ণ না, আমি জাস্ট এই 5টি যে তার আঞ্চলিক কমিশন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেটা বলবো। তার আগে জাস্ট নামগুলো আমরা একটু দেখে নিই। ইসিএ মানে দেখেন ইকোনমিক কমিশন ফর আফ্রিকা, তার মানে এটা আফ্রিকা অঞ্চলের জন্য। এইটার সদর দপ্তর আদ্দিস আবাবা, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় এর সদর দপ্তর। এরপর একটা হচ্ছে ইকোনমিক কমিশন ফর ইউরোপ, এটা ইউরোপ অঞ্চলের জন্য। এইটার সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। এরপর একটা হচ্ছে ইকোনমিক কমিশন ফর ল্যাটিন আমেরিকা, মানে দক্ষিণ আমেরিকার সংগঠন, এটা দক্ষিণ আমেরিকা অঞ্চলের জন্য। এর সদর দপ্তর চিলির সান্টিয়াগোতে। আর গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে এসক্যাপ। এর পূর্ণরূপ কি? ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। বাংলাদেশ এই অঞ্চলের মধ্যে পড়ে। বা এইটা কেন গুরুত্বপূর্ণ? জাতিসংঘের যে আঞ্চলিক এই সাধারণ কি বলে যে সামাজিক পরিষদের যে 5টি আঞ্চলিক অফিস আছে তার মধ্যে এই এসক্যাপ এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ এই জোনের মধ্যে বাংলাদেশ পড়ে। ঠিক আছে, আর এই নিচেরটা হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর
ওয়েস্টার্ন এশিয়া, এটা পশ্চিম এশিয়া, মানে ওই যে মধ্যপ্রাচ্য আমরা যাকে বলি সেই অঞ্চলের জন্য। এতটুকু জানলে চলবে। এখান থেকে আরেকটা সংস্থা, জাতিসংঘের মূল সংস্থার মধ্যে 4 নম্বর সংস্থা হচ্ছে ওসি পরিষদ। এটা গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ এই জন্যেই যে এই পরিষদ বর্তমানে কি, এর কার্যক্রম স্থগিত আছে, তার মানে এটা অকার্যকর। ঠিক আছে, এই সংস্থা বর্তমানে অকার্যকর। এটা কখন থেকে স্থগিত হয়েছে? 1994 সালে পালাউ, একটা দেশের নাম পালাউ, এই দেশের স্বাধীনতার মাধ্যমে এই সংস্থার কাজ শেষ হয়ে গেছে। তাহলে এই সংস্থার আসলে কাজ কি ছিল, এমন কি কাজ করত যার কাজ এখন শেষ হয়ে গেল, সেটা আমাদের আসলে একটু জানা উচিত, তাই না? এই ওসি পরিষদ যে কাজটা করত সেটা হচ্ছে অভিভাবকের দায়িত্ব পালন করত। ধরেন এক সময় পৃথিবীর অধিকাংশ দেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ছিল, তার মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এগুলোও ছিল, তাই না? একটা উদাহরণ সহজ করে বলি। ধরেন সালটা 1947। এই 1947 সালে ভারত এবং পাকিস্তান স্বাধীনতা অর্জন করলো, মানে ব্রিটেন এই তাদের নিজের শাসন থেকে ভারত এবং পাকিস্তানকে মুক্ত করে দিল। এবার ভারত এবং পাকিস্তান তারা নিজেরাই নিজেদের শাসন পরিচালনার জন্য উপযুক্ত কিনা সেইটা জাতিসংঘের সন্দেহ আছে। ঠিক আছে, তো যদিও ভারত এবং পাকিস্তান স্বাধীনতা অর্জন করলো, কিন্তু জাতিসংঘ মনে করছে যে তারা এখনই নিজেরা শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য উপযুক্ত নয়। এই জন্যে ওসি পরিষদ যেটা করতো, যে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত ওই রাষ্ট্রের দায়িত্ব নিত এবং যারা ওই রাষ্ট্রের নেতা, যারা ওই রাষ্ট্রের প্রধান, তাদেরকে ট্রেইনড আপ করতো যে কিভাবে রাষ্ট্র চালাতে হয়। ঠিক আছে, এবার ব্যাপারটা আরো সহজে বুঝেন এইভাবে। ধরেন আপনি ছোট, আপনি ক্লাস 8-এ 9-এ 10-এ পড়েন, এখন আপনার খুব শখ হয়েছে মোটর সাইকেল কেনার, অথবা মোটর সাইকেল কেনা না, বিয়ে করার শখ হয়েছে। আরো সহজে বলি তাহলে ভালোভাবে বুঝবেন। আপনি এখনো চাকরি বাকরি পাননি, আপনি পড়াশোনা শেষ করতে পারেননি, হয়তো এসএসসি পাস করেছেন অথবা ইন্টারমিডিয়েটে পড়েন। এবার আপনার শখ জেগেছে যে আপনি বিয়ে করবেন। এই প্রথমে যখন বিয়ে করার কথা বলেছেন বাড়িতে, তখন বাবা মার পিটানি খাইছেন। এরপরেও আপনি অনড়, হ্যাঁ বিয়ে না করলে ট্রাকের নিচে মাথা দেবো, ট্রেনের নিচে মাথা দেবো ইত্যাদি বলে পরিবারকে, বাবা মাকে ভয় দেখাচ্ছেন। এবার বাবা মার একমাত্র সন্তান আপনি, আপনাকে তো হারালে চলবে না। সামান্য একটা বিয়ের কারণে আপনার বাবা মা চাইবে না যে আপনি আত্মহত্যা করেন। এইবার আপনার বাবা মা কি করলো, আপনাকে বিয়ে দিয়ে দিল, কিন্তু আপনার উপরে সংসারের দায়িত্ব ছেড়ে দিল না। কারণ আপনি যতই আবেগের বশে বিয়ে করে ফেলেন না কেন, আপনার বাবা জানেন যে আপনি আসলে সংসার চালানোর জন্য এখন উপযুক্ত নন। এই জন্যে আপনার বাবা আপনাকে নিজের তত্ত্বাবধানেই রাখার চেষ্টা করবেন। যদিও আপনি এবং আপনার ওয়াইফ চাইবেন স্বাধীনতার সুখ ভোগ করতে, আলাদাভাবে ছোট্ট একটা সংসার, মানে ছোট্ট একটা সংসার হবে যেখানে তুমি আর আমি ছাড়া আর কেউ থাকবে না, খালি ঘর ভর্তি ভালোবাসা, ব্যাপারটা এরকম। কিন্তু আপনার বাবা মা আপনাকে ছেড়ে দিবে না, কারণ তাদের চোখে আপনি এখনো সংসার সামলানোর জন্য উপযুক্ত নন। এই যে বাবা মা আপনার অভিভাবকত্ব ছেড়ে দিচ্ছে না, অভিভাবকত্ব গ্রহণ করে আপনাকে টেক কেয়ার করছে, এই ওসি পরিষদ ঠিক একই কাজটা করতো। তো ওসি পরিষদ একসময় দেখলো যে আসলে আমরা যতই ভাবি যে ওরা স্বাধীনতা মানে নেয়ার উপযুক্ত না, ওরা রাষ্ট্র পরিচালনা করার উপযুক্ত না, আসলে এই কনসেপ্টটা ভুল। যারা স্বাধীন হতে চায়, স্বাধীনতা অর্জন করে, তারা আসলে রাষ্ট্র পরিচালনা করতে পারে। যেমন বাংলাদেশ 1971 সালে মুক্তিযুদ্ধের পর স্বাধীনতা অর্জন করে নিজেরাই নিজেদের দ্বারা পরিচালিত হওয়ার সক্ষমতা অর্জন করেছে। তো এই জন্যে যখন দেখছে যে আজাইরা মাতবরি করার কিছু নাই, এই জন্যে এই ওসি পরিষদ বর্তমানে তাদের কার্যক্রম স্থগিত করে দিয়েছে। আশা করি বোঝাতে পেরেছি ওই জায়গাটা। সচিবালয়, পরেরটা হচ্ছে সচিবালয়। সচিবালয় হচ্ছে জাতিসংঘের প্রশাসনিক দপ্তর। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আমরা জাতিসংঘের যে বিল্ডিংটা দেখি ওইটাই সচিবালয়, এবং সেখানকার প্রধান হচ্ছেন জাতিসংঘের মহাসচিব।
এটা মূলত একটা প্রশাসনিক এলাকা যেখানে জাতিসংঘের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী মানে বসে অফিস করেন, জাতিসংঘের বিভিন্ন অফিসিয়াল কাজ করেন, সেটা হচ্ছে সচিবালয়। এবং বর্তমানে যিনি জাতিসংঘের মহাসচিব এটা আমরা সবাই জানি, আন্তোনিও গুতেরেস, তিনি নবম মহাসচিব এবং তার বাড়ি পর্তুগাল। আন্তর্জাতিক বিচারালয় জাতিসংঘের 6 নাম্বার এবং শেষ মূল সংগঠন হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়। এই আন্তর্জাতিক বিচারালয় বা আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডের দ্য হেগ শহরে এবং এইটার বিচারকের সংখ্যা 15 জন। আন্তর্জাতিক জাতিসংঘের যে কোর্ট আছে সেটা 15 জন বিচারক আছেন এবং এই প্রত্যেকজন বিচারক নিয়োগ পাওয়ার পর 9 বছর তাদের চাকরি করতে পারেন, মানে বিচারের দায়িত্ব পালন করতে পারেন বিচারকের। ঠিক আছে, এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। একটা হচ্ছে বলবে জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত, নেদারল্যান্ডের দ্য হেগ শহরে। বলবে বিচারকের সংখ্যা কয়জন, 15 জন। একজন বিচারক কত বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন, 9 বছরের জন্য। তো এইবার আপনি মনে করলেন যে আপনার ভাই বা আপনার চাচা জমি জমা নিয়ে আপনার সঙ্গে সমস্যা হয়েছে, হ্যাঁ, অথবা আপনার কোনো এক বন্ধু টাকা ধার নিয়ে মেরে দিয়েছে, আপনাকে টাকা দেয়নি, তো সেই টাকার জন্য আপনি দেশে বিচার পাচ্ছেন না। এবার আপনি চাইলেন যে জাতিসংঘের এই যে আন্তর্জাতিক আদালত আছে এখানে গিয়ে একটা মামলা ঠুকে দিব, আপনি এইটার মাধ্যমে আসলে এই কাজ করতে পারবেন না। অথবা মনে করেন যে সাধারণ যেই অপরাধ, ব্যক্তিগত যে অপরাধ, সেইটার জন্য এই আন্তর্জাতিক আদালতে বিচার করা বা কি বলে যে মামলা করা বা কেস করা যায় না। ঠিক আছে, কি ধরনের মামলা হয় এখানে আমরা একটু দেখি। এই আদালতে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায় না, কিন্তু আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র অন্য সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারে। কেমন? ধরেন যে ভারত আর বাংলাদেশের বর্তমানে সম্পর্ক কি খুব মধুর? মধুর নয়। ভারত আমাদের প্রায় পানি বন্ধ করে দেয়, তাই না? ফারাক্কা বাঁধ, তারপরে তিস্তার পানি, বিভিন্ন জায়গায় টিপাইমুখ বাঁধ ইত্যাদি বাঁধ যা দিয়ে আমাদের পানি বন্ধ করে দেয়, আবার বন্যার সময় খুলে দিয়ে আমাদের ডুবিয়ে মারে। তো এইটা কিন্তু মানে দুটা রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব তৈরি করে। তো মনে করেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই সমস্যাটা, ভারত বড় বলে আমাদের বঞ্চিতই করে যাচ্ছে। তো বাংলাদেশ চাইলেই এই যে তার প্রতিবেশীর বৈরী আচরণ, অন্যায় আচরণ, এর বিরুদ্ধে এই আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারে এবং সেই মামলার বিচার এই আন্তর্জাতিক আদালত করবে। কিছুদিন আগে গাম্বিয়া রোহিঙ্গা, মিয়ানমারের রোহিঙ্গাদের উপরে নির্যাতনের প্রতিবাদে গাম্বিয়া আন্তর্জাতিক আদালতে বিচার মামলা করেছিল। আপনাদের হয়তো মনে থাকতে পারে, নিউজে দেখে রাখতে পারেন। তাহলে গাম্বিয়া কেন মিয়ানমারের বিরুদ্ধে আদালতে মামলা করতে পারলো? এটা কিন্তু ব্যক্তিগত মামলা নয়। গাম্বিয়া নিজে একটা দেশ, আর আরেকটা দেশের অন্যায় যে তারা জাতিগতভাবে একটা জাতিকে নির্মূল করার জন্য অত্যাচার করছে, এর বিরুদ্ধে গাম্বিয়া মামলা করেছিল এখানে। তো এভাবে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারে। এবার দেখি এই আন্তর্জাতিক আদালতে কি ধরনের অপরাধের বিচার হয়, একটু জানার দরকার আমাদের। একটা হচ্ছে গণহত্যা অপরাধ। এই যে বাংলাদেশে 1971 সালে গণহত্যা করা হয়েছে, 2024 সালে গত জুলাই আন্দোলনে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, বাংলাদেশ চাইলে কিন্তু এই আন্তর্জাতিক আদালতে যে গণহত্যা করেছে তার বিরুদ্ধে মামলা করতে পারে। আর একটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধে মামলা করা যেতে পারে বা মানবতা বিরোধী অপরাধের বিচার এখানে হয়। বাংলাদেশে কিন্তু গত জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধও হয়েছে, তাই না? এরকম অভিযোগ আছে। সুতরাং এই ধারাতেও মামলা করা যেতে পারে, এই বিচার এখানে পাওয়া যাবে। যুদ্ধ অপরাধ। যুদ্ধ অপরাধ কি? যুদ্ধের সময় একটা দেশ আরেকটা দেশের সঙ্গে যুদ্ধ করছে, তো ধরেন ইরান এবং ইসরায়েল যুদ্ধ করছে এবং এখন ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আক্রমণ চালাতে পারবে, সৈন্যবাহিনীকে মেরে ফেলতে পারবে, এইটা যুদ্ধ অপরাধ নয়। কিন্তু ইরান যদি ইসরায়েলের সাধারণ মানুষকে মেরে ফেলে যাদের সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক নাই, অথবা ইসরায়েল ইরানের সাধারণ মানুষ যারা
সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত নাই, এরকম কোনো মানুষের সঙ্গে মানুষকে যদি মেরে ফেলে তাহলে তাকে বলা হবে যুদ্ধ অপরাধ। আশা করি যুদ্ধ অপরাধকে বোঝাতে পেরেছি। অনেকে আমরা এই শব্দটা বহু ব্যবহার করি, বাট যুদ্ধ অপরাধ কি সেটা আমরা বুঝি না। যুদ্ধের মাধ্যমে একজন আরেকজনকে মেরে ফেলবে, ক্ষতি করবে, এটাই স্বাভাবিক, কিন্তু ক্ষতি যেন মানে সামরিক সংস্থা, সামরিক বাহিনী, সামরিক স্থাপনা তার মধ্যে হয়। যারা সাধারণ মানুষ তারা ক্ষতিগ্রস্ত হলে এটা হবে যুদ্ধ অপরাধ। এবার হচ্ছে আগ্রাসনের অপরাধ। আগ্রাসন হচ্ছে এইটা অনেকটা এই যে এই বাকি তিনটার সঙ্গে প্রায় একই কাছাকাছি বিষয়। হ্যাঁ, এই জন্য আগ্রাসন মানে জাতিগত নিধন। যেমন ধরেন যে 1939 থেকে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার ইহুদিদের হত্যা যে করেছে, এই হত্যাটা একই সাথে আগ্রাসন, এই হত্যাটা একই সাথে মানবতা বিরোধী অপরাধ, এই হত্যাটা একই সাথে গণহত্যা, এইটা একই সাথে যুদ্ধ অপরাধ। ঠিক আছে, হিটলারের ওই ইহুদি হত্যার ঘটনা এই চারটার একসাথে কভার করে। এই হচ্ছে আমাদের জাতিসংঘের মূল সংস্থা, মূল 6টি সংস্থা নিয়ে আলোচনা। আমি আজকের ক্লাসে যে তথ্যগুলো দিলাম এর বাইরে জাতিসংঘের মূল সংস্থা থেকে আর কোনো প্রশ্ন আসে না, ইনশাল্লাহ আসবেও না। যারা পরে জয়েন করেছেন তারা ক্লাসটা একটু শুরু থেকে দেখেন এবং যেই তথ্যগুলোতে দাগ দিয়ে দিলাম সেগুলো ভালো করে আয়ত্ত করেন, মুখস্থ করেন এবং সেটা দেখবেন পরীক্ষায় অবশ্যই ইনশাল্লাহ আসবে। জাতিসংঘের আরও অনেক আলোচনা আছে, অঙ্গ সংগঠন আছে, সেটা নিয়ে আমরা হয়তো কোনো পেইড ব্যাচ যখন চালু হবে, আমাদের জবের পেইড ব্যাচ যখন চালু হবে, সেখানে ইনশাল্লাহ বিস্তারিত পড়াবো, বিস্তারিত বলবো। তো এর আগে আমরা এই বিশেষ যে ক্লাস চলছে ইংলিশ মজা জবে, সেই ক্লাস কন্টিনিউ থাকবে। আগামী দিন আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনার সঙ্গে কথা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব সবাইকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।